আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন আলোচনায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া বাংলাদেশের নানা সীমাবদ্ধতার মধ্যে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। এখন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে সহায়তা করতে হবে। রোহিঙ্গাদের ব্যক্তিগত জাতিগতভাবে নির্মূলের ভয়াবহ পরিকল্পনা থেকে বাঁচাতে সশস্ত্র ঘাতকদের নির্মূল করা সবার নৈতিক দায়িত্ব বলেও জানান উপদেষ্টা। Distinguished Excellency Professor Dr. Mohammed, and the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home. Bangladesh opens its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। সকালের সংবাদেও আপনি এই বিষয়ে জানাচ্ছিলেন, তো অন্যান্য বক্তারা কি বলছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ মারফি, আমি এই মুহূর্তে রয়েছি যেখানে সংলাপটা আন্তর্জাতিক সংলাপটা অনুষ্ঠিত হচ্ছে। আমি এর বাইরে দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টা সহ আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা এখানে অংশগ্রহণ করেছেন 40টি দেশের, তারা সবাই বক্তব্য রাখছেন। গতকাল থেকে আজ পর্যন্ত কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেছেন। অন্যান্য যারা বক্তব্য আছেন তারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে টেকসই একটা সমাধান রোহিঙ্গা সংকটের, মানে তারা কিভাবে নিরাপদে ফিরে যেতে পারে এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে তারা মতামত জোর দিয়েছেন এবং মিয়ানমার সরকারের উপর তারা একটা চাপ প্রয়োগের বিষয়ে, আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিষয়ে তারা একমত হয়েছেন এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে বলেছেন। এবং আপনি খবরে যেটা বলেছেন নির্বাচনের সংক্রান্ত যে বিষয়টা উনি উল্লেখ করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উনি বলেছেন। তো প্রধান উপদেষ্টা এখানে ঠিক 10:40 এখানে পৌঁছেছেন। এই নাইনি যে আন্তর্জাতিক সংলাপ স্থলে, এখান থেকে প্রধান উপদেষ্টা আজকে দুপুরে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে রওনা দেবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো এখন প্রধান উপদেষ্টা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা একটু পরে এই যে সংলাপ স্থল থেকে বের হয়ে এই যে সমুদ্র সৈকত ইরানি সমুদ্র সৈকতের যে সমুদ্র, ওখানে প্রতিষ্ঠানে মিলিত হবেন। ওখানে যারা এখানে আন্তর্জাতিক বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সাথে করে উনি সমুদ্র সৈকতে প্রতিষ্ঠানে মিলিত হবেন একটু পরেই। আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। কক্সবাজার থেকে এই পর্যন্ত এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা এখন এখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখানে আসছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো আসলে হচ্ছে ইনানি থেকে আমার সর্বশেষ তথ্য। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চলে যাবেন। এরপর সংলাপ কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত এবং এখানে যারা আন্তর্জাতিক প্রতিনিধিগণ রয়েছেন তারা রোহিঙ্গা ক্যাম্পে আগামীকাল সফর করবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো মারফি, হচ্ছে ইনানি থেকে আমার এই বিষয়ে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সীমানা বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশন ভবনে শুনানি শুরু হয়েছে। আজ সাতক্ষীরা ও যশোরের কিছু আসন, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান কয়েকটি আসনে শুনানি হবে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নিয়েছেন 4 নির্বাচন কমিশনার, সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে কমিশনের সামনে বাগেরহাট আসন পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে স্লোগান দিচ্ছে ওই এলাকার লোকজন।
এছাড়া যশোরে আগের সংসদীয় সীমানা রাখার দাবিতে মানববন্ধন করছে কয়েকটি সংগঠন। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে 17 বছরের সেই অপেক্ষা শেষ হবে এমন আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাটিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ নয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। যাচাই বাছাইয়ের পর আজ সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদে 25 ও হল সংসদের 15 পদের জন্য মোট 740 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে 555 জন ছাত্র এবং 185 জন ছাত্রী রয়েছেন। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। 11,919 জন ভোটারের মধ্যে অর্ধেক ছাত্রী ভোটার হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ 25%-রও কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নতুন বাংলাদেশ সৃষ্টির পর থেকে মনে করি প্যানেল ছাড়া যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় বা নিজের জায়গা থেকে কাজ করতে চায়, তাকে সমর্থন করা দরকার। তারা যদি আমাকে নির্বাচিত করে আর কি, তো আমারও চাওয়া পাওয়া শিক্ষার্থীদের যে অধিকার সেটা নিয়ে কাজ করে যাওয়ার জন্য 11 সেপ্টেম্বর প্রত্যেকটি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তার প্রার্থীকে নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা কখন নাগাদ হতে পারে? এই নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের যে প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে জানিয়েছেন। বিকালের নাগাদ তারা এই তালিকা প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু ক্যাম্পাস জুড়ে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থী মন্ডলী কিন্তু তারাও কিন্তু এই নির্বাচনে ব্যাপক উদ্দীপনার মধ্যেই রয়েছেন বলে আমরা জেনেছি। শিক্ষার্থীরা চাচ্ছেন স্বচ্ছ একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, তাদের পছন্দের প্রার্থীদেরকে তারা যেন নির্বাচিত করতে পারেন, সেই ব্যক্তই তারা জানিয়েছেন আমাদেরকে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন তারা 10, 11, 12 তারিখ পর্যন্ত যেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই নির্বাচনকে ঘিরে নানার অবসান ঘটে যেন সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো বিভিন্ন প্রার্থীরা কিন্তু এই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে আমরা জেনেছি। আজ বিকেল 4টা নাগাদ কিন্তু এই যে প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো মারফি, এই ছিল নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ 5 জন সাক্ষী দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। রোববার 7ম দিনে 3 জন সহ এই মামলায় 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
ও রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বরিশালে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে ঢাকায় এনে সোমবার আদালতে হাজির করা হবে। সিআইডি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি তদন্ত সংস্থার নজরদারিতে ছিলেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হন তার বাবা মাই টিভি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথী। দুইজনেই বর্তমানে আইনের আওতায় রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। খুলনা ডুমুরিয়ায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সময় গুরুতর আহত হয়েছে আরও 4 জন। সকালে খুলনার সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া ডিজেলডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাকটি সকাল ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে ডিলের ডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। গুরুতর আহত অবস্থায় একজনকে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত অবস্থায় 5 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই আরও একজনের মৃত্যু হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। রোববার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পৌর শহরের চণ্ডীবর পশ্চিমপাড়া ও পাগলা বাড়ের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সকালে পশ্চিমপাড়ার এক ব্যক্তিকে পাগলা বাড়ির লোকজন মারধর করলে উভয় পক্ষের লোকজন ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এই ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।